স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। 18 দলের টানা 71 ঘন্টার অবরোধ কর্মসূচিতে প্রাণ হারিয়েছে 20 জন। এর মধ্যে গতকাল রাতে শাহবাগে একটি বাসে দেয়া আগুনে পুড়েছে 19 জন, মৃত্যু হয়েছে 2 জনের। সহিংস রাজনৈতিক কর্মসূচিতে দেশের মানুষ কাটাচ্ছে চরম নিরাপত্তাহীনতায়। এর মধ্যেই আজ দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করল আওয়ামী লীগ। সহিংসতা আর রাজনৈতিক টানাপোড়েনের বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সামন্তলাল সেন, আছেন এটিএন নিউজের নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর প্রভাস আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা। স্বাগত আপনাদের। প্রভাস আমিন, আমরা কিছুক্ষণ আগে রাত 10টার দিকে জানতে পারলাম কাল ভোর থেকে আবারও টানা 72 ঘন্টার একটা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এই যে আকস্মিক এরকম একটা কর্মসূচি এলো গভীর রাতে, রাত 10টায়, এটা মানুষের উপর কেমন প্রভাব ফেলবে? মানে প্রভাব কেমন পড়বে আসলে আপনি যখন আমাকে বলছেন, মানে আমি কি বলবো, আমি মানে আমার ক্ষোভটা, মানে সর্বোচ্চ ক্ষোভ কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি যে এত ভালো ভাষা আমার জানা নেই। আমি যদি লজ্জিত, ব্যথিত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ, যতগুলো বিশেষণ বলেন, কোনো বিশেষণে এটা ব্যাখ্যা করা যাবে না। আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম রাস্তায়, আমি জানলাম যে ঠিক 10টার সময়, 10টার কথাই আপনি অনুষ্ঠানের আগে আমরা কনফার্ম হলাম যে 9:55 ডেকেছেন ভোর 6টা থেকে। মানে আমার এত অবাক লাগছে যে আমি যখন ধরেন কোনো মানে যুদ্ধের সময়কার কথা পড়ে বা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা পড়ে, যে পাকিস্তানিরাও যখন কারফিউ ডাকতো তার আগেও কিন্তু মানুষকে প্রস্তুতি নেওয়ার জন্য কিছু সময় দেওয়া হতো। এমন অপ্রস্তুতভাবে যে আজকে রাত 10টা, যখন অনেকে হয়তো কালকে সকালে অফিসে যাওয়ার জন্য ঘুমিয়ে গেছেন, অনেকে কালকে যে সকাল 6টা থেকে অবরোধ এটা না জেনে অনেকে ঘুমিয়ে গেছেন, তারা সকালে উঠে জানবেন যে অবরোধ। মানুষকে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে এইভাবে অবরোধ ডাকা, এটা আমি আসলে, আপনি যদি রাজনৈতিক কর্মসূচি বলেন, রাজনৈতিক কর্মসূচি আমরা অনেক দেখেছি, দীর্ঘ আন্দোলন বাংলাদেশের আমরা জীবদ্দশা যা দেখেছি বা পড়েছি, এটা কোনো কিছুর সাথে কোনো মিল নেই। যে হইতেই পারে না যে রাত 10টায় আমি সকাল 6টা থেকে অবরোধ রাখবো, এবং তাও কি সেটা একটা ছুটির দিন। মানে গত কয়েক সপ্তাহ এমন হয়েছে যে মানুষ ধরে নেয় যে রোববার থেকে বৃহস্পতিবার এই 5 দিন রাজনৈতিক দলের, শুক্র শনিবার এই 2 দিন সাধারণ মানুষের, তারা এই 2 দিন যা কাজকর্ম করবে, পরীক্ষা দিবে। পিএসসি পরীক্ষার একটা পরীক্ষা বাকি ছিল, সেটা তাও হরতালের কারণে 2 দফা পিছিয়ে কালকে লাস্ট পরীক্ষাটি হওয়ার কথা ছিল। অনেক ছেলেপেলে হয়তো পরীক্ষার প্রস্তুতি নিয়ে 10টার সময় ঘুমোতে চলে গেছে, তারা জানেই না যে কালকে সকালে তাদের পরীক্ষাটা হবে না। এবং রাত 10টায় যে আপনি পরীক্ষাটা পিছালেন, আমি এই অনুষ্ঠানে আসার পরে মাঝখানে আমি শিক্ষামন্ত্রীর সাথে 2বার যোগাযোগ, শিক্ষামন্ত্রীও বুঝতে পারছেন না যে কি করা দরকার। তারপরে সিদ্ধান্ত হয়েছে যে পরে অবশ্য আমরা ঘোষণা পেয়েছি যে আগামী শুক্রবার সকাল 9:30, মানে আরো এক সপ্তাহ পিছিয়ে গেল। কাউকে কোনো ধরনের প্রস্তুতি নেই। আমি বলছি যে আমি যত মানে যুদ্ধের ইতিহাস পড়েছি, কোথাও এইরকম অপ্রস্তুত অবস্থায় মানুষকে বিপদে ফেলার কথা আমার অন্তত জানা নেই। আমি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের কথা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানেই বলেন, সবকিছুর মাঝখানে একটা টাইম থাকে যে ঠিক আছে এই কয়েক ঘন্টা আপনি এই কাজগুলো শেষ করে রাখেন, বা আমরা এতটা থেকে শুরু করব। এইরকম অপ্রস্তুত অবস্থায় কোনোদিন এটাকে আমি কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি বলছি না এখন আর। আমরা বলি অবরোধ, মানে হরতাল, এগুলো গণতান্ত্রিক কর্মসূচি, গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখন বোধহয় জিনিসগুলো নিয়ে ভাবার সময় আসছে। এটা স্রেফ মানুষকে ব্ল্যাকমেল করা। মানুষ বলা হয় যে সরকারকে, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সরকারের কোনো কর্মসূচি আটকে থাকবে না। আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া, তাদের এই যে নাম তালিকা দিয়েছে, মিছিল হবে, আনন্দ মিছিল হবে, মিষ্টি খাওয়া হবে, সব হবে। শুধু ভুগবে সাধারণ মানুষ, যাদের প্রতিদিন রাস্তায় নামতে হয়, যাদের কালকে পরীক্ষা ছিল, যাদের অফিসে যেতেই হবে, সেই রকম মানুষগুলো কষ্ট পাবে, পুড়বে, মরবে, ভুগবে। রাজনীতি কাদের জন্য? আমি আসলে সত্যি কথা যে আমি আমার সর্বোচ্চ ক্ষোভটা কোনোভাবে প্রকাশ করতে পারছি না। আমি যদি আরো, আমরা বলি না যে ছাপার অযোগ্য বা বলার অযোগ্য টিভিতে, এমন কিছু ভাষা আমি মনে মনে বলছি, কিন্তু আমরা সুশীল, সেগুলো আমি টিভিতে বলতে পারবো না। কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষোভ, এটা হইতেই পারে না। রাত 10টায় ঘোষণা দিয়ে আপনি 6টা থেকে 72 ঘন্টার অবরোধ, হইতেই পারে না। আপনি ডাকলেন কে? রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির আবাসিক নেতা, উনি পার্টি অফিসে থাকেন, কোথাও যান না। এমনকি আজকে যে ওনার পার্টি অফিসের সামনে গায়বানা জানাজা হয়েছে, সেটাতে উনি অংশ নেননি। উনি পার্টি অফিসে নিরাপদে বসে কর্মসূচি ডেকে দিলেন 72 ঘন্টা। এই 72 ঘন্টার, গত 71 ঘন্টার অবরোধে বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে আপনি মাঠে দেখেছেন? কেউ না। সবাই এসি রুমে বসে থাকে, কর্মসূচিটা ডেকে দিল সাধারণ মানুষকে। অ্যাবসলিউটলি না, এটা হইতেই পারে না কোনো কিছু। আমি যাচ্ছি একটু শামীম রেজার কাছে। আমরা প্রভাস শামীমের ক্ষোভের কথাগুলো শুনলাম, এবার আপনার কাছে আসছি অন্য একটা বিষয় নিয়ে। আমরা দেখেছি গত কয়েকদিনের এই রাজনৈতিক কর্মসূচির নামে যা হয়েছে, এবং সহিংসতার চরম মাত্রাটা আমরা দেখেছি। এটাও দেখেছি যে সরকার দায়ী করছে বিরোধী দলকে, আবার বিরোধী দল বলছে যে সরকারই এটা করাচ্ছে, মানে পাল্টাপাল্টি অভিযোগ। তাহলে এই হতাহতদের দায় কারা নিবে? এই এই প্রশ্ন আমাদের সবার।
মানে আমি আসার কিছুক্ষণ আগে সম্ভবত আজকের বোধহয় ডেইলি স্টারে মাহফুজ আনাম তার সম্পাদকীয় লিখেছেন, খোলা সম্পাদকীয় প্রথম পাতা, এবং বিভিন্নভাবে ঠিক যে ধরনের ক্ষোভ প্রভাস আমিন ব্যক্ত করলেন, একই রকম তার তার হতাশা এবং এই ব্যাপারে তার যে পর্যবেক্ষণ সেটা অসাধারণভাবে তুলে ধরেছেন। এবং সেখানে পড়ছিলাম যে শুধু অক্টোবর নভেম্বর মাসেই যে মৃতের সংখ্যা, সেটা তো যদি আজকের সংখ্যা নিয়ে ধরি তাহলে তো আমার মনে হয় 40 পার হয়ে গেছে বা এরকম হবে। মানে এখানে আমাদের কাছে একটা হিসাব আছে, গত এক মাসে হরতাল অবরোধে নিহত হয়েছে 59 জন। 59 জন। আহত আমি সহস্রাধিক। আপনি বরং পরিসংখ্যানে আরো পিছিয়ে আছি। আগুনে পুড়ে মরেছে 109 জন। দগ্ধ মারা যায়নি, আগুনে এখন যে আহত হয়েছে। পরিসংখ্যান যাই হোক, এখন প্রতিটা মৃত্যু আমাদের কাছে অসম্ভব রকম বেদনার এবং অসম্ভব রকম গ্লানির একটা বিষয়। যে আমরা যে সময় রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছি, আমরা তো অনেক দশক আগে না, আমরা অনেক অগ্রবর্তী একটা সময় এসে, তাই না, যখন আমরা অমিত সম্ভাবনার উপরে দাঁড়িয়ে আছে, এরকম একটা সময় যখন আমরা পৃথিবীর খোঁজ খবর রাখি, আমাদের লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এরকম একটা পরিবেশে, এরকম একটা উন্মুক্ত অবস্থার মধ্যে, এরকম একটা দেয়া নেওয়ার যখন একটা সময়, তাই না, এবং সেই সময় আমরা যদি এরকম সহিংস একটা উপায় দেখি যে রাজনৈতিক অধিকার আদায়ের কৌশল হিসাবে, তো এর থেকে তো দুঃখের আর কোনো কিছু হয় না। আমার কাছে যে জিনিসটা মনে হয় কিবরিয়া, যে এই ধরনের সহিংস কর্মসূচিতে, আমি কারো নাম বলছি না যেটা কে করছে, কারণ এখানে এক ধরনের ব্লেম গেম। আপনি দেখেন সরকার দোষ দিচ্ছে বিরোধী পক্ষকে, বিরোধী পক্ষ দোষ দিচ্ছে সরকারকে, বা অথবা কোনো কোনো সময় তার এজেন্সির কথাগুলো বলছে, কোনো কোনো সময় অন্য পক্ষেরও নাম শোনা যাচ্ছে যে আমরাও না তোমরাও না, বাইরে থেকে কেউ এসে কাজগুলো করে দিচ্ছে। কিন্তু এইভাবে কতদিন? আপনি হয়তো বিভিন্ন উদাহরণ খুঁজতে গেলে বিচ্ছিন্ন কিছু উদাহরণ পাবেন যে এরকম সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়েছে, এরকম সহিংসতা চালিয়েছে, কিন্তু তার ফলাফল কিন্তু ভালো হয়নি। তা আমরা যে সময় দাঁড়িয়ে আছি আজকে, সেই সময় আমার মনে হয় না যে এই ধরনের সহিংস কর্মসূচি দিয়ে আপনি খুব বড় মাপের কোনো রাজনৈতিক বিষয় অর্জন করতে পারবেন। এখন আপাতভাবেও কোনো কিছু অর্জিত হবে কিনা সেটা আমাদের এই 40-45 মিনিটের আলোচনা অনুষ্ঠানে সেটা বিশ্লেষণ করা সম্ভব না। কিন্তু দেখেন, স্বল্প মেয়াদে যদি আপনি দেখেন পুরো বিষয়টা, আপনার মনে হতে পারে যে এটা দুটো রাজনৈতিক সংঘাত, অত দুটো দল বা বড় দুটো জোট, তার কারণেই বোধহয় পুরো জিনিসটা হচ্ছে, সেটা সাময়িকভাবে মনে হতে পারে। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে চিন্তা করেন তাহলে পরিস্থিতিটা কিন্তু আরো ভয়ঙ্কর। এই রাজনৈতিক সংকট যেটা একটা সামাজিক সংকটের রূপ নেয়, এমনিতেই আমরা দ্বিধা বিভক্ত, আমরা যে ভয়ঙ্করভাবে বিভক্ত হয়ে পড়েছে সমাজে, আমাদের সমাজ বিভক্ত, আমাদের পেশাজীবীরা বিভক্ত, আমাদের রাজনীতিবিদ তো বিভক্ত বটে, এবং পেশাজীবীর মধ্যে কেউ শিক্ষক, আমি এই কথাই বলতে যাচ্ছিলাম যে শিক্ষক হিসেবে বিভক্ত, অন্য অপরাপর কোনো পেশা নাই যে জায়গায় আমরা বিভক্ত না। এরকম একটা বিভক্ত সমাজে আপনি যদি এই ধরনের সহিংসতা, এবং যে সহিংসতা ওই পর্যায়ে সহিংসতা, যেটা আগের আমরা হরতালগুলোতে দেখতাম যে বাস থেকে সবাই নামেন আমরা বাসটা ভাঙি, কে রিক্সা থেকে নামেন আমরা ওই ইয়েটা ছেড়ে দিই, পান ছেড়ে দিই, সেই পর্যায়ে কিন্তু না। আপনি দেখেন যে পেট্রোল বোমা দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং এক ধরনের, যতটুকু বুঝতে পারি আমার স্বল্প জ্ঞানে, এক ধরনের সেমি টেকনোলজিও কিন্তু প্রয়োগ করা হচ্ছে কোনো কোনো সময় এই জিনিসটাকে আরো ত্বরান্বিত করা, এত দ্রুত আগুন, এত দ্রুত। যে কথা বলছিলাম, দীর্ঘমেয়াদে এটা আমাদের সামাজিকভাবে বিভক্ত করবে, জাতিগতভাবে আমাদেরকে আরো দীনতার দিকে ঠেলে দেবে, এবং আমাদের তো একটা জাতির একটা রাজনৈতিক দর্শন থাকার কথা, পুরো দেশের একটা ফিলোসফি থাকার কথা। সে মোরাল ফিলোসফিটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যদি এই পর্যায়ে রাজনৈতিক যে কোনো বিষয়ে অধিকার আদায়ের জন্য হোক বা সংকট সমাধানের জন্য, এইটাই যদি আমাদের চাপ প্রয়োগের একটা। প্রভাস আমিন যেই প্রসঙ্গটা আনলেন যে পিএসসি পরীক্ষা যারা দিচ্ছে শিশুরা, তারা তো চরমভাবে এটা, আমরা তো আমার মনে হয় সারা জীবনেও কিন্তু এটা বলতে পারে না। আমার মনে হয় যে শিশুদের প্রসঙ্গে আমরা তো পরের সেগমেন্টে আলোচনা আরো হয়তো সুযোগ পাবো। কি শুধু একটা জিনিস হচ্ছে, যে কথাটা বলছিলাম, এই জিনিসটা এক ধরনের সন্ত্রাসবাদের দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে, এবং আমি সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে এক করে দেখছি না। জঙ্গিবাদ একটা বিশাল ধারণা, সেটা নিয়ে অন্যত্র আলোচনা হতে পারে, কিন্তু এটা তো একটা সামাজিক সন্ত্রাস। এবং এই সন্ত্রাস যখন আপনি মানুষের হাতে তুলে দিচ্ছেন, যখন ব্লেম গেমে যাচ্ছেন, যে সরকারি দল বলছে বিরোধী দল, বিরোধী দল বলছে সরকারের লোকজন, আবার মাঝপথে আমরা চিন্তা করছি এর মাঝে ঘাপটি মেরে থাকা কোনো কিছু, তাহলে কি আমরা এক ধরনের সামাজিক সন্ত্রাসবাদের দিকে যাচ্ছি? এবং এর একেবারে অনিবার্য পরিণতিতে সবচেয়ে বড় শিকারের একটা হচ্ছে শিশু, যার নিজেকে সে সুরক্ষা দিতে পারছে না, তাকে বিভিন্ন কাজে আসতে হচ্ছে, এবং সবশেষ শিকার হলো শাহবাগের ঘটনার মধ্যে আমাদের একটা প্রাইভেট টেলিভিশনে যে মুক্ত খবরে কাজ করতো টেলিভিশনে, সেটার এটার এই সহিংসতার শিকার হয়েছে। আমার মনে হয় গাজীপুরে মনির মারা গেছে, গাজীপুরে মনির মারা গেছে দেখতে এসে। এবং আপনি যে কথাটা বলছেন, পুলিশও ছিল, আপনি যে কথাটা বলছেন, এর যে মানসিক প্রভাবটা পড়বে এই যে শিশুর উপর, এই যে জনগোষ্ঠী বেড়ে উঠছে, যে এখন যারা প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে, আপনি ভেবে দেখুন এই প্রজন্ম এই যে সহিংসতার চিত্র সে মনের মধ্যে নেবে। আপনি একবার ভাবুন, আমরা যে ধরনের সামাজিক ভীতির কথা বলি, তা না, যে ট্রমার কথা বলি, সেই ট্রমা কি কেবল আঘাত করলে ট্রমা হয়? সে ট্রমা কি যখন টেলিভিশনে দেখছে, যখন পত্রিকায় ছবি দেখছে, যখন বাবা মায়ের কাছে শুনছে, যখন সে পরীক্ষা দিতে পারছে না, সে শুনছে তারই বয়সে একজন মনির ঢাকা শহর দেখতে এসে অগ্নিদগ্ধ হচ্ছে,
তখন তার যে সামাজিক ট্রমাটা তৈরি হচ্ছে, সেই ট্রমার দায়িত্ব কি 14 দল দেবে, অবশ্যই। সেটাকে 18 দল দেবে, না অন্য কেউ দেবে? আমি যাচ্ছি ডক্টর সামন্তলাল সেনের কাছে। উনি আপনি নিশ্চয়ই আমাদের এই হরতাল বা রাজনৈতিক কর্মসূচি সহিংসতার শিকার, বিশেষ করে অগ্নিদগ্ধদেরকে খুব কাছে থেকে দেখেছেন এবং তাদের চিকিৎসা করছেন আপনি সরাসরি। আমার যেটা প্রশ্ন আপনার কাছে, আপনার অভিজ্ঞতায় যেটা দেখেছেন, কারা এই অগ্নিদগ্ধের শিকার হচ্ছে? সমাজের কোন শ্রেণীর লোকজন বেশি এটার শিকার হচ্ছেন? ধন্যবাদ। আমি অনেক দিন থেকেই আগুনে পোড়া রোগীর চিকিৎসার সাথে আছি, এবং যেহেতু এই গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন কারণে মানুষ অগ্নিদগ্ধ হয়ে আসছে, এবং সেই সঙ্গত কারণেই হয়তো আমাকে আজকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, কারণ এছাড়া তো অন্য কিছু আমি বুঝিও না, আমার বুঝার কোনো ক্ষমতাও নেই। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে কারা শিকার হচ্ছে, এই গতকালকের যে বাসের ঘটনাটা, সেখানে কিন্তু সব সমাজের লোকই, মানে সব স্তরের মানুষই শিকার। পুলিশেরও একজন কর্মকর্তা আছে, তারপরে একজন সাংবাদিক, একজন উকিল, লয়ার, আর তাছাড়া সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিটা হচ্ছে একদম খেটে খাওয়া সাধারণ মানুষ। আমি একটা সুন্দর ছোট্ট এক্সাম্পল দিই। এই গত 2-3 সপ্তাহ আগে আমাদের একজন পেশেন্ট মারা যায়, তার নাম ছিল মন্টু পাল। সে পুরন ঢাকায় একটা সোনার দোকানে কাজ করত। আমার যতটুকু জানি, তার পরিবারের সাথে কথা বলে, সেই ছিল পরিবারের একমাত্র ব্যক্তি, এবং তার উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ, তার স্ত্রী তাকে ফোন করে বলছিল যে তুমি কয়দিন ধরে আসো না, তুমি একটু আসো। এই সে বাড়ির দিকে রওনা হচ্ছে, রাস্তায় সে পড়ে মারা গেল। এই যে আমি খুব কাছের থেকে দেখছি, আমরা তো ডাক্তার, আমরা একদম মানে একদম সামনাসামনি থেকে দেখতে পারি যে এদের যে কি একটা ভয়াবহ করুণ অবস্থা, করুণ পরিণতি। এই যে কালকে ছেলেটা মারা গেল, ওরই কিন্তু আরেক ভাই আজকে মারা গেল। দুই ভাই মারা গেছে, দুই ভাই মারা দুই গেছে। ভাই মারা দুই গেছে। ভাই মারা গেছে, এবং দুই ভাই বাঁচে ছিল। ওই মার কাছে আপনি কি জবাব দিবেন? এটা তো একটা অস্বাভাবিক মৃত্যু, তাই না? একটা মানুষ একটা বাসার থেকে, আমরা প্রত্যেকেই বাবা মা, কেউ বাহার থেকে বেরোলো, তা সেই বাচ্চাটা বাসায় যেতে পারলো না। মৃত্যু তো সবারই হবে, কিন্তু সবাই কিন্তু স্বাভাবিক মৃত্যুটাই চায়। এইভাবে অস্বাভাবিক মৃত্যু এটা কারোই কাম্য ধরুন, না। এই যে অগ্নিকাণ্ডের বেশিরভাগই তো ঘটে দুর্ঘটনা, নানা রকম দুর্ঘটনার শিকার হয় মানুষ, কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা তো নাশকতা। দুটোর মধ্যে তো একটা নিশ্চয়ই পার্থক্য আছে। দুর্ঘটনায় শিকার হলে ধরেন বাসা বাড়িতে বা ঘরের ভিতর যে কেউ যদি অগ্নিকাণ্ডের শিকার হয়, তার নানা রকম ব্যবস্থা থাকে, ধরেন হাতের কাছে পানি থাকে, কিন্তু এই রাস্তাঘাটে যারা অগ্নিদগ্ধ হচ্ছে, তারা প্রাথমিক চিকিৎসার জন্য আপনি যদি কোনো পরামর্শ বা টিপস দিতে পারেন, কি করবে তখন? অগ্নিকাণ্ডের অনেক কারণ আছে। অগ্নিকাণ্ডে মানুষের ঘরে যখন রান্না করতে যায়, সে ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, কিংবা গরম পানি নিয়ে যায়, এই ধরনের একটা। কিন্তু এখন এই হরতালের যে, যেটাকে আমরা বলবো নাশকতার শিকার। হ্যাঁ, নাশকতার কারণে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, জিনিসটা হলো একটা সিএনজিতে করে একজন মানুষ যায়। আপনারা দেখবেন আজকাল সিএনজিতে জেলখানার মতো চারিদিকে লক আপ করে রাখে। এটা হয়তো ওই যে মলম পার্টি না কি, ছিনতাইকারীদের হ্যাঁ, ওই দিকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু ওইটাই এখন হয়ে হচ্ছে- দাঁড়ায় মৃত্যু ফাঁদ। ওই যে একটা ওখানে আগুন লাগছে, কিন্তু মানুষ বেরোতে পারতেছে না। ওটা যদি খোলা থাকতো তাহলে হয়তো লাফ দিয়ে পড়ে যেতে পারতো, কিংবা বেরোতে পারতো। তাহলে হয়তো এই যে ইনজুরিটা এখন হচ্ছে, এই যে মানুষগুলো মারা যাচ্ছে, তার মেইন কারণ হচ্ছে ইনহেলেশন বার্ড, শ্বাসনালী পড়ে যাচ্ছে, বেরোতে পারতেছে না, শ্বাস নিচ্ছে, ওই শ্বাসনালী। এই জন্যই অল্প একটু বার্ডের জন্য কিন্তু রোগীগুলো মারা যাচ্ছে। তো এইটার থেকে তো মুক্তি পেতে হলে, কিংবা তাৎক্ষণিক করা হয়তো যে যদি হরতালে কেউ সিএনজিতে উঠে আমাকে বলতে হয়, তাহলে ওই দরজা খোলা রাখি বসতে হবে, বাথের দরজা খোলা রাখি বসতে হবে। আর উনি আমাকে যেটা কথাটা বললেন, এই যে মেন্টাল ট্রমা, এটা একটা মারাত্মক জিনিস। এই হরতালের কারণে এই যে এই সমস্ত রোগী যারা বেঁচেও যাবে, সে বাচ্চা কিংবা বয়স্ক, তাদের কিন্তু পরবর্তীতে সবসময় একটা আতঙ্কের মধ্যে। এই হরতালের কারণে এই যে এই সমস্ত রোগী যারা বেঁচেও যাবে, সে বাচ্চা কিংবা বয়স্ক, তাদের কিন্তু পরবর্তীতে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার হবে। এটা কিন্তু সারাটা জীবনই হয়তো অনেক সময় দেখা যায় যে আতঙ্কের মধ্যেই তাদের থাকতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিচ্ছি, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যাচ্ছি শামীম রেজার কাছে। আমরা কথা হচ্ছিল হরতাল সহিংসতা নিয়ে, রাজনৈতিক কর্মসূচির সহিংসতা। রাজনীতিকরা বলে থাকেন যে তারা রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য, কিন্তু যেই কর্মসূচিতে
সাধারণ মানুষই এরকম ক্ষতির শিকার হচ্ছে, তাতে দেশের মানুষ কি পাচ্ছে? কিবরিয়া, আমরা এই আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমার মনে আছে যে অনেকবার আমরা বলেছি যে সম্ভবত একটা বড় ব্যবধান আমরা লক্ষ্য করছি না, সেটা হলো যে জনগণের যে এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা, জনগণের যে চিন্তা ভাবনা, সম্ভবত এই পর্যায়ে রাজনীতি এগোয়নি। আমাদের যে চিন্তা ভাবনা, আমরা কি চাই রাজনীতিবিদদের কাছ থেকে, আমরা কারোর কথা বলছি না, সরকার না বিরোধী দল, আমরা সেদিকে অঙ্গুলি নির্দেশ করছি না, কিন্তু তাদের প্রত্যাশাকে আসলে প্রতিফলিত হচ্ছে। তাদের প্রত্যাশা যদি প্রতিফলিত হতো তাহলে আজকের এই সহিংসতা নিয়ে আমাদের টকশো করতে হতো না। আপনি পর্যায়টা চিন্তা করেন যে কোন পর্যায়ে চলে গেছে। আপনি যদি আর একবার মনিরের এই ছবিটা ভাবেন যে একটা শিশুর সামনে অসহায় বাবা বসে আছে, আমরা গণমাধ্যমে দেখছি 14 বছরের একটা ছেলে, আপনার আমার বাড়িতে অনেকেরই এই বয়সে একটা ছেলে আছে, সে ঢাকা শহর দেখতে এসে তার পুরো শরীর পুড়ে গেছে, পত্রিকা ছবিটা ঠিক মতো দিতে পারেনি কারণ দেওয়া যাচ্ছিল না। সেই অবস্থা আমরা দেখছি, চারিদিক থেকে মানুষ যেভাবে ম্যাজিক দেখে, সার্কাস দেখে, ওইভাবে একটা শিশু আমাদের সামনে বসে আছে অগ্নিদগ্ধ হয়ে, তার বাবা বিলাপ করছে এবং চারপাশের লোকজন দাঁড়িয়ে আছে, মানে সে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এইটাই কি সাধারণ মানুষের মতামতের প্রতিফলন রাজনীতিতে? এটা তো একদম স্পষ্টই হয়। সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, আমরা কারোর দিকে অঙ্গুলি নির্দেশ করছি না। আবারও বলছি, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কিন্তু প্রশ্নটা হলো যে রাজনীতির নামে রাজনৈতিক সংলাপ হবে সেই আশায়, এবং এটার একটা সেটেলমেন্ট হবে সেই প্রত্যাশার কি এইটাই কনসিকোয়েন্সেস হওয়ার কথা? আপনার অনেক রকম উপায় তো ছিল। এখন বিরোধী দল কিভাবে রাজনৈতিক কৌশল তৈরি করবে এটা তো আমরা এই টেবিলে বসে বলে দিতে পারবো না, সেটা বিরোধী দলের বিষয়। সেটা আমরা সবসময় আশা করি যে শান্তিপূর্ণ নামে তো একটা কথা আছে। দেখেন, এখানে এই আলোচনা অনুষ্ঠান বা টকশো থেকেও দর্শনের কথা শুনতে চায় না, তবু কথায় কথায় বলি যে গান্ধীও যখন তার নন কোঅপারেশন মুভমেন্ট করে, তার অহিংস নীতি নিয়ে কাজ করেন, সেখানে যখন সামান্য সহিংসতা দেখা দিয়েছে, অর্থাৎ ল এনফোর্সিং এজেন্সির সাথে যখন সংঘর্ষ ঘটেছে, সেই সময় আপনি জানেন রবীন্দ্রনাথ সংশয় ব্যক্ত করেছিলেন এবং তিনি গান্ধীজিকে ডেকে বলেছিলেন যে আপনার উদ্দেশ্য কি, কোন পথে যাবেন, নাকি চূড়ান্ত কোন লক্ষ্য অর্জন করবেন? যদি চূড়ান্ত লক্ষ্য অর্জনই আপনার উপায় হয় তাহলে ঠিক আছে, ব্যাপারে কোনো কথা বলার নেই, কিন্তু যে প্রক্রিয়ায় করছেন গান্ধীজি, সেটা কিন্তু একসময় আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না। আজকে আমরা হয়তো এই দর্শনের কথা শুনিয়ে কোনো লাভ নাই, কিন্তু আমরা কি এইটুকু আশা করতে পারি না যে রাজনৈতিক কর্মসূচিতে আরো রূপ আছে, আরো অনেকভাবে করা যায়, অনেকভাবে চাপ সৃষ্টি করা যায়? এই সংকট কি নিয়ে হচ্ছে আমরা সবাই জানি, সাধারণ মানুষও জানে। এর ফর্মুলার সমাধান আপনার আমার আজকে আছে, আর কোনো জাদুর কাঠি নাই। সেটা সংলাপের মাধ্যমে হবে, সমঝোতার মাধ্যমে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। কিন্তু যে প্রক্রিয়ায় আমরা এই সহিংসতা শুরু করেছি, যে প্রক্রিয়ায় সরাসরি বাংলায় বললে বলে মানুষ মারা শুরু করেছি, এবং এটা যদি রাজধানীর চিত্র হয়, তাহলে রাজধানীর বাইরে তো অন্যান্য নগর তো এতটা সুরক্ষিত থাকে না। আমরা বারবারই বলছি, দেশে তার লক্ষ লক্ষ পুলিশ বাহিনী তৈরি করা সম্ভব না, লক্ষ লক্ষ স্থানে মানুষের দাঁড়িয়ে থাকা সম্ভব না। সুতরাং আমরা যদি মানুষের হাতে এই অস্ত্র তুলে দিই, এবং আপনি দেখেন এটা কোন বড় অস্ত্র না, এটা অত্যন্ত কনভেনশনাল ওয়েতে, সনাতন ওয়েতে সহজভাবে পারা যায়, এরকম একটা সন্ত্রাসবাদের দিকে আপনি ঝুঁকে দিচ্ছেন রাজনৈতিক অধিকার আদায়ের নামে। এবং তার বড়, আমরা শিশুদের কথা এই কারণে বারবার বলছি যে এটা আমরা আলাদা করে কেন শিশুদের কথা বলছি, এই কারণে এই অনুষ্ঠানে হয়তো শিশুদের নিয়ে আমরা আলোচনা করছিলাম না, কিন্তু পয়েন্ট আমি এই জন্য টেনে তুলছি যে আমরা যে ট্রমায় তাদেরকে দিচ্ছি, সেটার সরাসরি তারা ফিজিক্যালি সহিংসতার শিকার হচ্ছে, এটার মানসিক সহিংসতার তারা শিকার হচ্ছে, এবং যে জিনিসে তারা এক্সপোজড হচ্ছে সেটা থেকে একটা প্রজন্ম বেরিয়ে আসতে পারবে কিনা। আমরা বারবারই বলেছি যে আমরা রাজনৈতিক বিমুখ হতে চাই না, আমরা মোটেই ডিপলিটিসাইজেশনের পক্ষে না। সর্বশেষ কেয়ারটেকার যখন ছিল তখন আমরা দুই ভাগ হয়ে গেলাম। এক গ্রুপকে আমাদের বলা হলো যে এরা বিরাজনীতিকরণের পক্ষে, আরেক গ্রুপ হচ্ছে রাজনীতিবিদরা, তারা মনে করেন যে রাজনৈতিক প্রক্রিয়াই একেবারে আমাদের অবশ্যই মুক্তির পথ, সেটা আমরাও বিশ্বাস করি। কিন্তু এই রাজনীতিকরণের নামে কি এটাই হবে? ডিপলিটিসাইজেশনের কথা আমরা এখনো বলছি না, একবারও বলছি না। আমরা একবারও আশা করছি না অন্য কোনো শক্তি এসে আমাদেরকে উদ্ধার করবে। গণতান্ত্রিক সংকট গণতান্ত্রিক ভাবে উত্তরণ হবে, কিন্তু সহিংসতার বীজ যদি আপনি সেখানে রোপণ করেন, তার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। সেটা হতে হবে গণতান্ত্রিক ভাবে। আপনি লক্ষ্য করেন, আমি খুব দ্রুত বলি যে এই ঘটনাগুলো যখন ঘটছে, সরকারে যারা আছেন তারাও কিন্তু উত্তর দিচ্ছেন, কিন্তু উত্তরটা দিচ্ছেন কিভাবে? বিরোধী দলের কার্যক্রমের অংশ হিসাবে সহিংসতার উত্তর দিচ্ছেন। আমি আরো খুশি হতাম সরকার যদি আলাদাভাবে এই সহিংসতার বিষয়টা নিয়ে মাঠে নামতেন। এই যে শিশুরা সহিংসতার হচ্ছে, তরুণরা সহিংসতার শিকার হচ্ছে, খেটে খাওয়া মানুষ সহিংসতার শিকার হচ্ছে, শুধু আলাদাভাবে এটার উপরে তারা রেসপন্ড করতেন, নট যে বিরোধী দল কি করেছে সেই উত্তর দিতে গিয়ে। আর বিরোধী দলের কথা যদি বলি তাহলে তো আর কি বলার আছে, তাদের তো কোনো বিকার আছে বলে মনে হয় না, কোনো জায়গায় আমরা তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি না, কোনো আহত লোককেও। আমাদের সাথে একদম অ্যাক্টিভ জার্নালিস্ট আছেন, তিনি ভালো বলতে পারবেন যে তারা করবে হসপিটালে ছুটে গেছেন বা কোথাও গেছেন। আর একটা কথা বলি যে আমরা যারা এই যে বেজোর সংখ্যায় স্বাক্ষর দিই, 100 জন বুদ্ধিজীবী বলেছেন, অমুক জন বুদ্ধিজীবী বলেছেন, কই এই বিষয়ে তো আলাদাভাবে আমরা সহিংসতার উপর কোনো কিছু দেখি নাই যে আসেন আমরা এটা বন্ধ করি, আপনারা রাজনৈতিক সমাধান, ওটা তো হবেই, সেটা নিয়ে তো আমাদের বক্তব্য আছেই বারবার, কিন্তু এই সহিংস কর্মসূচি আপনাকে বন্ধ করতে হবে। আমরা অহিংস বলছি না, আমরা একবারে গান্ধীর পথে যেতে পারবো না, কিন্তু এর তো আরো অনেক রূপ আছে।
আপনি সেই পদ্ধতিতে যান, সেই কর্মকৌশলে যান, কিন্তু আমাদেরকে এই সহিংসতা থেকে রেহাই দেন। অবশ্যই আমি যাচ্ছি প্রভাস আমিনের কাছে। আমরা যে বিষয়ে আলাপ হচ্ছিল তার জের ধরেই বলি, সহিংসতা এবং রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে সীমারেখা টানা এখন মুশকিল হয়ে গিয়েছে, দুটা যেন একাকার হয়ে গেছে। এখানে একটা অবশ্যই লাইন একটা ড্র করা সীমারেখা খুব জরুরি। অবশ্যই থাকা দরকার। আমি একটু মানে শামীম রেজা যখন বলছিলেন যে মনির যখন পুড়ছিল তার বাবা কিন্তু অসহায়ভাবে সামনে বসে দেখছিল, মানে এটা যখন বলছিল আমি যতবার এই প্রসঙ্গটা মাথায় আসে না আমি সত্যি সত্যি ট্রমাটাইজ হয়ে যাই। আমি এটা নিতে পারি না যে একটা ছেলে ছবি মানে বসে বসে পুড়ছে, সে আশেপাশে এবং অনেক লোক দেখছে, আমরা তার কিন্তু সামনে- টেলিভিশনে সেটা দেখাতে এবং পারি না। লোকজন আমি আছে সেটাই সামনে। সেই বলছিলাম, ছবিটা সেটাই জি। বলছিলাম যে মানে সাধারণ মানুষ অনেক ভাগ্যবান যে তারা নৃশংসতার পুরো চিত্রটা তাদেরকে দেখতে হয় না। আমরা দীর্ঘদিন সাংবাদিকতা করতে করতে আমাদের অনেক অনুভূতি নষ্ট করে ফেলেছি আমরা, সেই কারণে এগুলো দেখে আবার আমরা বাসায় গিয়ে খেতে পারি। কিন্তু যেই সাংবাদিকরা বার্ন ইউনিটে ঘুরে আসছে, এটা সাংবাদিক না হয় একজন সাধারণ মানুষ হলে তার পক্ষে জীবনে এটা ভোলা কঠিন খুব। মানে ব্যাপারটা এমন জায়গায় গেছে, আপনি যে বলছিলেন যে নাশকতা এবং রাজনৈতিক কর্মসূচি, আমি কিন্তু বলছিলাম যে হরতাল, অবরোধ, গণতান্ত্রিক কর্মসূচি আমি নিজে পার্সোনালি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে ছিলাম এবং নিজে হরতাল করেছি, পিকেটিং করেছি। শামীম রাজা বলছিলেন যে আমরা রিক্সা থেকে লোকজনকে নামিয়ে তারপরে হাওড়া ছাড়তাম, বা বাস থেকে লোকজন নামিয়ে তারপরে ভাঙা। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি ওই দিন আগে পড়ছিলাম যে একজন লেগুনা চালক গাড়িতে যখন আগুন লাগানো হয়েছে, লেগুনা চালক নামতে চাচ্ছিলেন কিন্তু তাকে নামতে দেওয়া হচ্ছিল না, দরজাটা আটকে রাখা হচ্ছিল। মানে মৃত্যুটা নিশ্চিত করা, নৃশংসতা দিয়ে আমরা হলাম এক্সট্রিম। এখন বলেন যে আন্দোলন তো অনেক আন্দোলন দেখেছি। এখন হলো যে আমি ধরে নিচ্ছি যে বিএনপির 5 বছরের আন্দোলনের চূড়ান্ত আন্দোলন এখন চলছে। চূড়ান্ত আন্দোলনটা কি? সেই আন্দোলনের নেতা নেই, কর্মী নেই, মাঠে কোনো লোক নেই। আপনি এখন যদি বিএনপি নেতাদের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, তারা বলে যে আমাদেরকে তো সমাবেশ করতে দেয় না, এবং আমাদের তাদের নামে নেতাদের- মামলা দিয়ে নেতাদের রেখেছে গ্রেফতার করে অনেকগুলো। ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি বলেন যে 52 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে কি পুলিশ তাদেরকে করতে দিয়েছিল? 144 ছিল, সেটা ভেঙে গিয়ে আন্দোলন হয়েছে। 69-এর সময় কি পুলিশ তাদেরকে অনুমতি দিয়েছিল করার? সবকিছু ভেঙে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন চূড়ান্ত আন্দোলনের কথা বলেন ডিসেম্বরে, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় ছিল, সেই আন্দোলনে হয়েছে। কিন্তু এখনকার আন্দোলনটা কি? আন্দোলনটা আমরা বলি যে এটা একটা নতুন শব্দ হয়েছে যে আন্দোলন আউটসোর্স করে দেওয়া হয়েছে। বিএনপি যে রুহুল কবির রিজভী আহমেদ উনি 71 ঘন্টার হরতাল দিয়ে বাস ওনারা সবাই গ্রেপ্তারের জন্য পালিয়ে থাকবেন, ঘুরে থাকবেন, কিছু ভাড়াটে লোকজনকে দিয়ে কিছু পেট্রোল বোমা ককটেল দিয়ে রাস্তায় নামিয়ে দিবেন, আন্দোলন শেষ। এই আন্দোলনের সাথে জনগণের অংশগ্রহণ। আপনি যেটা বলছিলেন নাশকতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে আপনি যদি 10,000 লোক নিয়ে রেল লাইন আটকে রাখেন, সেটা হতে পারে আপনার আন্দোলন। আর যখন আপনি গোপনে গিয়ে ফিশ প্লেট তুলে ফেলবেন বা রেল লাইন উপরে ফেলবেন, সেটা কিন্তু আন্দোলন না, সেটা তো নাশকতা। কারণ ট্রেনটা যে আসছে সেই ট্রেনটা তো জানে না যে রাস্তাটা কাটা। আমি যদি জানি যে নয়াপল্টনের সামনে দিয়ে গেলে আমাকে কোনো একটা বাধার মুখে পড়তে হবে, তাহলে আমি নয়াপল্টন যাব না। কিন্তু যেমন কালকে যে বাসটা পড়লো কোথায়? ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির সামনে দিয়ে শাহবাগের দিকে আসার সময় বাসটা পড়লো। সামনে দিয়ে গেলে আমাকে কোনো একটা বাধার মুখে পড়তে হবে, তাহলে আমি নয়াপল্টন যাব না। কিন্তু যেমন কালকে যে বাসটা পড়লো কোথায়? ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির সামনে দিয়ে শাহবাগের দিকে আসার সময় বাসটা পড়লো। ওই বাসের লোকজন তো জানে না যে এখানে কেউ আছে এবং সামনে কোনো মিছিল ছিল না। আমরা যদি জানি যে সামনে একটা মিছিল আছে, আমরা সেটা অ্যাভয়েড করে যাব। মানে এখন যে আন্দোলনটা চলছে, আমি দুঃখিত, আমি বিএনপি যে দাবিতে আন্দোলন করছে সেই দাবির মানে আমি তাদের দাবির কিছু কিছু যৌক্তিকতার কথা বলিও। এবং যেমন আমি বলি যে এখন যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় এখন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি প্রধানমন্ত্রী থাকেন, তাহলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। এটা রাজনৈতিক বাস্তবতা, এটা আপনি যতই তর্ক করেন কোনো কিছু হবে না। কিন্তু দাবি আদায়ের জন্য কিন্তু দাবি আদায়ের পথ কোনোভাবেই আমি সেটাই বলছি, দাবি আদায়ের জন্য আপনি 30 লাখ এই 5-এ পড়ুয়া ছেলের শিক্ষা জীবনকে আপনি হুমকির মুখে ঠেলে দিলেন। মনিরের মতো, তারপরে এই যে রবিন যে মানে মাদারীপুর থেকে ঢাকায় এসেছে শীতের পোশাক কিনতে, এই রকমের ছেলে সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করবেন, এটা কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন না। এটা হলো আপনি যখন বিএনপি একটি প্রকাশ্য রাজনৈতিক দল, মোটেই কোনো গোপন সংগঠন না, কিন্তু যেই কাজগুলো এখন হচ্ছে সবগুলো গোপনে। যেমন কালকে যে বাসে যে আগুন দেওয়া হলো, সেই আগুনটা কারা দিয়েছে কেউ জানে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে সরকারি দল এটা করেছে। মজার কথা, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম সরকারি দল করেছে। বিএনপির কোনো একজন নেতা কি বার্ন ইউনিটিকে দেখে এসেছেন যে 19 জন পুড়লেন? তারা তো মানুষ, তাদের মধ্যে এই 19 জনের মধ্যে একজন বিএনপির সাপোর্টারও তো থাকতে পারে। আমি তো সবার রাজনৈতিক পরিচয় জানি না, তাদের মধ্যে 1-2 বিএনপির সাপোর্টার থাকতে পারে। বিএনপির কোনো নেতা কি একবার ওখানে গিয়েছেন? আমি প্লিজ একবার অনুরোধ করছি মাননীয় বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া অথবা মির্জা ফখরুল অথবা বিএনপির কোনো একজন, আমি ধরে নিচ্ছি যে এই আগুনটা বিএনপি লাগায় নাই,
আমার প্লিজ অনুরোধ, আপনারা একবার বার্ন ইউনিটকে দেখে আসুন যে আপনারা যেটা করছেন বা আপনারা করছেন না, অন্যরা যেটা করছে। বিএনপি দাবি করছে এটা সরকার সরকারি, আমি ধরে নিলাম সরকারি দলে করছে, কি করছে সেটা একবার দেখে এসে তারপরে আপনারা বিবৃতি দেন। আমরা এই যে দাদা প্রতিদিন দেখছে সেই বিষয়টা অসম্ভব, এটা মানা যায় না। আপনি একবার দেখেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে ডক্টর সামন্তলাল স্যারের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেটার উত্তর আমি নিব বিরতি থেকে এসে। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন মানসিক যে ক্ষতটা, শারীরিক ক্ষত তো আপনারা সারিয়ে তুলছেন এবং অনেক ক্ষেত্রেই পারছেন না, সেটা অন্য বিষয়, কিন্তু যে মনের ক্ষত সেটা সারানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা জানতে চাবো বিরতির পর। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আগুনে পোড়া ঝলসানো যে মানুষগুলো, তাদের পরিবার, তারা যেই মানসিক যাতনার মধ্যে দিয়ে যাচ্ছে বা যারা বেঁচে যাচ্ছে, তাদের যে মনের ক্ষত, এটা কিভাবে সারানো? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আগুনে পোড়ার জন্য যে সমস্ত যারা বেঁচে যায়, বিশেষ করে বাচ্চা কিংবা বয়স্ক, তাদের যে একটা মানসিক মানে একটা আঘাত, যেটা মেন্টাল ট্রমা হয়, সেইখান থেকে কিন্তু রিকভার করা খুবই ডিফিকাল্ট হয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমি মেডিকেল কলেজের ছাত্র, আমার বাসায় আমার মা ওই তখন যে একটা ভয় পেয়েছিলেন, মা যতদিন বেঁচে ছিলেন একটা শব্দ হলেই কিন্তু আটকে উঠতেন। এদের অবস্থা কিন্তু ঠিক ওই রকমই, যে ওরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে, যে যে কোনো একটা কিছু ঘটনা ঘটলেই মনে করবে যে ওই, এটার একটা পার্মানেন্ট অনেক দিনের চিকিৎসা দরকার। এই এদের কি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, তাহলে হয়তো অনেকে এখান থেকে বেরিয়ে আসতে পারবে, অনেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ এদের সবাই কিন্তু সাধারণ মানুষ, অশিক্ষিত, শিক্ষা একটা ইম্পর্টেন্ট, ওরা বুঝে না জিনিসটা, সুতরাং তাদেরকে সুস্থ করে নিয়ে আসা খুব ডিফিকাল্ট হবে। আমরা পত্র পত্রিকার ছবিতে দেখেছি, মানে বিভিন্ন পত্রিকায়, যে পোড়া একটা দেহ ব্যান্ডেজে মোড়া, তার পাশে একটা ছোট্ট শিশু বসে আছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে শিশুটার উপর যেই প্রভাব, সেটাও তো একটা গভীর একটা ছাপ ফেলবে তার মনস্তত্ত্বে। প্রত্যেকটা পেশেন্টের সাথে দুইজন একজন বাচ্চা থাকে। একটা জিনিস দেখেন আপনি, আমাদের প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা ছোটবেলায় ছিল, আমরা দেখছি বাচ্চারা কিন্তু ছোটবেলায় তাদের বাপ মাকে আদর করতে চায়। যখনই দেখে যে তার মুখের এই অবস্থা, যেটা প্রবাস বলছিল যে কেউ দেখতে পারবে না, একটা অ্যাডাল্ট মানুষই ওই চেহারা দেখলে আটকে উঠে, সেখানে ওই বাচ্চাটা তো একটা সাংঘাতিক ভয়াবহ অবস্থা। আমি আপনার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে একটা বিনীত অনুরোধ করি, এই যে দুটা বাচ্চা মারা গেল গতকাল রাত্রে এবং আজকে, এই দুটা বাচ্চা যে কষ্ট পেয়ে মারা গেছে, আমার মনে হয় আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি আমাদের হাসপাতালে, কিন্তু আমাদেরও একটা সীমার বাইরে চলে যাচ্ছে। কারণ আমাদের যে ধারণের স্থানের কিন্তু সংকুলন হবে না। অতএব এই অহিংসতাটা পরিত্যাগ করে মানুষকে একটু স্বাভাবিক ইয়ানাবুদে আমার মনে খুব ভালো। আমি যাচ্ছি প্রভাস আমিনের কাছে। আচ্ছা, বিষয়টা যদি একটু আমরা অন্য দিক থেকে দেখি, ধরেন সরকার বা আওয়ামী লীগ যেটা করছে, এই নির্বাচনকালীন সরকারের বিষয়টি সুষ্ঠু মীমাংসা না করেই তফসিল ঘোষণা হলো। তারপর আমরা দেখলাম যে আলোচনার নামে নানা রকম কর্মকাণ্ড চললো। তারপর আজকে মনোনয়ন চূড়ান্ত করলো এবং বিএনপির জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো অনেকগুলো। এই যে বিরোধী দলকে একটা চাপে ফেলা, একটা খাদের কিনারে ঠেলে দেয়, সেই ক্ষেত্রে বিরোধী দলেরই বা কি করা হচ্ছে? এখানে সরকারেরও কি ভূমিকা ছিল না যে পরিস্থিতি যেন এই এতটা ইয়েতে না যায়? আজকের সর্বশেষ যে মামলাটির কথা বলছেন, এই মামলাটি আমি আসলে এখনো আমার সেই ক্ষোভটি যাচ্ছে না। আজকের মামলাটি হলো কালকে শাহবাগের যে বাসে আগুন, সেটার জন্য দায়ী করে। কিন্তু তার আগেও তো এরকম ঘটনা অনেকবারই ঘটেছে এবং বিএনপির মানে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এখন কারাগারে আছেন। ফলে যখন এখানে বলে রাখি, এখানে রেফারেন্স হিসেবে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠানে একটা বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন যে দুই একটা বাস ভাঙলে হবে না, সবাইকে রাস্তায় নামতে হবে, ওইটা ধরে। কিন্তু সেটাও তো আরো বেশ কয়েকদিন আগে। কিন্তু রাস্তায় উনি যে আহ্বানটা জানিয়েছিলেন, রাস্তায় তো নামেনি ওনার কর্মীরা। ওনার কর্মীরা কিন্তু রাস্তায় নেই কোথাও। আপনি ৭১ ঘন্টার অবরোধের কথা বলেন, একমাত্র বিএনপির পরিচিত নেতাদের মধ্যে আমানুল্লাহ আমান ছাড়া ঢাকা শহরে আমি আর কোনো চেহারা চেনা যায়, আর রুহুল কবির রিজভী আহমেদ নিরাপদ আবাসিক নেতা, আর কাউকেই দেখিনি আমরা ঢাকার বাইরে বিভিন্ন জামাত নেতাদেরকে দেখেছি। আপনি যেটা বলছিলেন যে সরকারি দলের দায়িত্ব, অবশ্যই সরকারি দলের দায়িত্ব বেশি। এখন যেই পর্যায়ে চলছে আমরা দেখছি নানাভাবে কিন্তু মানে কূটনৈতিক উদ্যোগ, দেশি বিদেশি, সুশীল সমাজ,
রাষ্ট্রপতি, নানা রকমের কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এবং আমরা সেটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে আলোচনার দাওয়াত দিয়েছিলেন, আলোচনা না, রাতের খাবারে ডিনারের দাওয়াত দিয়েছিলেন, সেখানে সেই টেবিলে আলোচনা হতে পারতো। সেটা মাননীয় বিরোধী দলের নেত্রী তখন ওনার কর্মসূচি চলছিল বলে উনি যেতে পারেননি, পরে যেতে পারতেন, যাওয়া উচিত ছিল। মির্জা ফখরুল এবং সৈয়দ আশরাফের মধ্যে আলোচনা হয়েছে, যদি ওনারা স্বীকার করেন। আমরা জানি যে ভিতরে ভিতরে একটা চেষ্টা চলছে, এবং আমি খুবই আশাবাদী মানুষ। আমি এর আগে রাজনীতি নিয়ে যেই কয়টা কথা বলেছি সব জায়গায় বলছি যে এখনো আমি কেন যেন মনে হচ্ছে যে বিএনপি হয়তো নির্বাচনে আসবে, কিন্তু সত্যি বলছি যে সরকারি দলের দায়িত্ব আরও বেশি, তাদেরকে আরও বেশি ছাড় দিতে হবে বিএনপিকে নির্বাচনে আনার জন্য। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হলো যে বিএনপির, আপনি বলেন যে তাদের আর কি করার আছে, আমি বলছি যে তাদের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি, কিন্তু সেই কর্মসূচিতে তো তাদের কর্মী নামতে হবে, তাদের জনগণ নামতে হবে। কর্মী শূন্য, জনগণ শূন্য, সমর্থন শূন্য আন্দোলন করছেন, যেই আন্দোলনটা আপনি করছেন সেটাতে যথেষ্ট যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা আপনি উপস্থাপন করতে পারছেন না কোথাও। এখন যেই রাজনীতিটা চলছে আসলে আমি যেমন শামীম রেজার সাথে খুবই একমত যে আমি বরাবরই খুবই রাজনীতিমুখী মানুষ। আমি মনে করি যে সকল সমাধান, যেমন শামীম রেজার সাথে খুবই একমত যে আমি বরাবরই খুবই রাজনীতিমুখী মানুষ। আমি মনে করি যে সকল সমাধান রাজনীতিবিদরাই করবেন, তারাই দেশ চালাবেন। আমরা মাঝে মাঝে তাদের কাজ খারাপ লাগলে সমালোচনা করবো, মাঝে মাঝে প্রশংসা করবো, সে ঠিক, কিন্তু রাজনীতিবিদরাই দেশ চালাবেন। কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়া, আওয়ামী লীগ, বিএনপি, তারাই চালাবেন। কিন্তু এখন রাইট নাও যে রাজনীতিটা চলছে, রাজনীতি তো দুই রকমের। রাজনীতি কি রাজা হওয়ার নীতি নাকি নীতির রাজা? আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণে যেটা পড়েছি, রাজহাঁস কিন্তু রাজার হাঁস না, হাঁসের রাজা হইলো রাজহাঁস। রাজনীতি হলো নীতির রাজা, রাজা হওয়ার নীতি না। কিন্তু আমাদের এখানে হলে এখন রাজা হওয়ার নীতি, ক্ষমতা যাওয়ার নীতি। সেখানে মানুষ, সাধারণ মানুষ কোনো কিছুর কোনো বিবেচনায় আসে না। প্লিজ, আমি রাজনীতিবিদদের কথা বলছি যে আমি শামীম রেজার সাথে একমত পোষণ করে বলছি যে আমাদের সকল সমস্যা সমাধান রাজনীতিতেই, আমরা রাজনীতিটা চাই, কিন্তু এই রাজনীতিটা না। এটা তো রাজনীতি না, এটা তো নৃশংসতা। কে কত, যেমন আমি আপনাকে বলতে পারি যে আবার মনিরের কথায় আসি, যে মনিরের যে ছবিটা, এটা যদি বাংলাদেশে না হয়ে অন্য যে কোনো দেশে হতো, এমন একটা ঘটনার পরে এরকম ঘটনার কোনোদিন রিপিট হওয়ার কথা না। কিন্তু আমরা দেখছি যে এরকম একটা ঘটনার পরে সবাই বিরোধী দল বলে যে আরে এটা করলে তো ভালো কাভারেজ পাওয়া যায়, পত্রপত্রিকা অনেক হইচই হয়, সরকার নিশ্চয়ই অনেক ইয়ে হবে, এই ঘটনাটা বারবার ঘটাও। তার এইরকম ঘটনা কিন্তু রিপিট করছে। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা রাজনীতিই চাই, কিন্তু এই রাজনীতি চাই না। এবং আপনি যে বারবার বলছেন, আমিও বিশ্বাস করি যে অবশ্যই সরকারি দলের দায়িত্ব বেশি। কোথায় যেন মনে হচ্ছে সরকারি দল চাচ্ছে না যে বিরোধী দল নির্বাচনে আসুক। তাদেরকে নির্বাচনে আনার জন্য, আমি বিশ্বাস করি যে বিএনপি নির্বাচনে আসার জন্য তৈরি, এবং তারা একটা নির্বাচনমুখী দল, তারা আসতে চায়। একটু তো ফেস সেভিং ছাড় দিতে হবে কোথাও না কোথাও। এবং আমি বিশ্বাস করি যে আলোচনার টেবিলে বসলে সরকারি দলও কতটুকু ছাড় দিতে প্রস্তুত, বিরোধী দলও কতটুকু ছাড় দিতে প্রস্তুত, কিন্তু ছাড়টা তো বাতাসে আসতে হবে, আলোচনার টেবিলে বসলে। আমি আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ সর্বশেষ, এবং তার 2 দিন পরে বিরোধী দলের নেত্রীর যে বক্তব্য, দুটি বক্তব্যের মধ্যে কিন্তু সমাধানের সূত্র লুকিয়ে আছে। রাইট নাও সংবিধানের মধ্যে থেকে বিএনপিকে নির্বাচনে আনা সম্ভব, শুধু টেবিলে বসতে হবে, সদিচ্ছাটা থাকতে হবে। আমি যাচ্ছি শামীম রেজার কাছে। প্রভাস আমিনের কথার প্রসঙ্গ ধরেই বলি, আমরা দেখেছি যে এই রাজনৈতিক যে অচল অবস্থার মুখে আমরা পড়েছি, সেটা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছেন। আমরা কূটনৈতিক তৎপরতার কথাও শুনেছি। সম্প্রতি সুশীল সমাজের একটা প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই যে নানা দিক থেকে তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু তার কোনো সুফল আমরা দেখছি না। তাহলে সুফল আসবে কোত্থেকে? কারা উদ্যোগ নিলে এটা আমরা এই সুফলটা পাবো? কিবরিয়া, আমার মতো সাধারণ মানুষের মনে হয় যে ওবামা সাহেবকে তো আর এখন আনা সম্ভব না, তাই না? সেটা খুব জটিল কাজ হবে। আর এর বাইরে ওই যে স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটকের অংশ ওয়েটিং ফর গডো, যে একজন গডো আসবে আমাদেরকে উদ্ধার করবে, সেটাও কোনোদিন আসবে না। আমাদের সংকটটা আমাদেরকেই সমাধান করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের যে ভাবনা, সাধারণ মানুষের যে ভাবনা, সেটাকে সরকার বা বিরোধী দলের কানে পৌঁছায়? আমাদের যে বিবেকের যে আকুতি, সেটা কি তাদের কাছে পৌঁছায়? আমাদের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের প্রতি, আমাদের যে চাহিদা জীবনের সুরক্ষার জন্য, আমাদের যে আকুতি, আমরা একটু সাধারণ জীবনযাপন করব, তার জন্য যে আমাদের যে ভাবনা, এবং প্রতিনিয়ত এই সংকট উত্তরণের জন্য আমাদের যে একেবারে অসাধারণ যে প্রার্থনা, যে এই সংকটের উত্তরণ হোক, আমরা একটা স্বাভাবিক সমাজ চাই। আমরা তো খুব একবার ধনাঢ্য একটা দেশে পরিণত হতে কখনোই চাই না। আমার মনে হয় যে কোনো পর্যায়ে যে এটা বোধহয় কারোরই সম্ভবত কর্ণকুহরে প্রবেশ করে না অথবা গুরুত্ব দেয় না। রাজনীতি নিজেই নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছে, যেখানে সে কৃষকের কথা শোনে না, শ্রমিকের কথা শোনে না, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা শোনে না, যে মানুষকে প্রতিদিন বাসে চড়তে হয়, পাবলিক বাসে চড়তে হয়, তার কথা শোনে না, যাকে ফুটপাতে হয়তো একটা ছোট দোকান নিয়ে বসতে হয়, তার কথা শোনে না।
অর্থাৎ এই যে প্রতিদিনকার মানুষের যে যাপিত জীবনের যে আকাঙ্ক্ষাগুলো, যে চাহিদাগুলো, যে সংকটগুলো, সেই সংকটগুলো না সরকারি দলের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে, না বিরোধী দলের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। এখন সংকট যদি উত্তরণ করতে হয় তাহলে তো এই কথা শুনতে হবে, এই বিষয়গুলো আমলে আনতে হবে। যেটা আমারও দৃঢ় বিশ্বাস যে দুই পক্ষকে তো স্পেস দিতে হবে, সরকারের বিরোধী দলকে একটা স্পেস দিতে হবে। আমরা নিঃসন্দেহে সমর্থন করি না এমন কোনো কাজ যে আপনি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একটা রাজনৈতিকভাবে হয়রানির পরিবেশ তৈরি করবেন। আবার একই রকম ভাবে বিরোধী দলের কাছে থেকে আমরা এটা আশা করতে পারি যে আপনি একের পর এক এমন কোনো দাবি করতে পারেন না যে দাবির কোনো বাস্তব ভিত্তি নাই। একটা মাঝামাঝি অবস্থানে হয়তো তারা আসবেন, শেষ পর্যন্ত আসবেন, অতীতেও তারা এসেছে, কিন্তু তার জন্য আমাদের কত মূল্য দিতে হবে সেটাই হচ্ছে প্রশ্ন। এইটাই দুঃখজনক হবে যে আমরা একটা স্বাভাবিক পরিবেশে থেকে, আমরা স্বাভাবিক একটা গণতান্ত্রিক কাঠামোই থেকে, যেখানে আমাদের নির্বাচন করার মতো প্রতিষ্ঠান আছে, নির্বাচনে আমাদের স্বাভাবিক রীতি রয়েছে, আমাদের এই সম্পর্কিত অভিজ্ঞতা রয়েছে, এটা একটা রুটিন ওয়ার্কের মতো বিষয়, সেটা নিয়ে প্রতিবার আমরা এই জটিলতা তৈরি করে তারপরে শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাবো। কিন্তু এই জীবনগুলোর মূল্য কে দেবে? এই যে সামাজিক ক্ষত আমরা তৈরি করছি, এই যে রাজনৈতিক ক্ষত আমরা তৈরি করছি, এবং এই যে অসমতা আমরা তৈরি করছি, এই যে বিভেদ আমরা তৈরি করছি, এই বিভেদ রাজনীতির বাইরে গিয়ে সামাজিক সাংস্কৃতিক প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রভাবিত করছে। অতএব যে কথা আপনি বললেন যে এই সংকটের সমাধান আমরাও যদি এখন সবাই মিলে এখান থেকে আর একটা উদ্যোগ নিই, তাতে উদ্যোগের হয়তো তালিকাটা বৃদ্ধি পাবে, কিন্তু যাদেরকে নিয়ে যারা এই সংকটের মধ্যভাগে আছেন তাদেরকে এর থেকে বের হয়ে আসার পথ বের করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের যেন মানে আমাদেরকে জিম্মি করে প্লিজ রাজনীতি করবেন না কেউ, এটা হলো আমাদের সরকারি দল বিরোধী দল সবার প্রতি অনুরোধ ভাই। এই আজকে যদি কালকে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাইলে যে আপনি যে 109 জন অগ্নিদগ্ধ হয়েছে, 60 জন সেই পরিসংখ্যান আমাদের আবার পুনরাবৃত্তি করতে হবে না। শুধু আলোচনার টেবিলে বার্গেনের সুবিধা পাওয়ার জন্য। ধন্যবাদ প্রভাষণ। আমরা আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।